নমস্কার বিএড বন্ধুরা। বিএড সিলেবাসের কোর্স 2-তে আমাদের পড়তে হবে সমকালীন ভারত ও শিক্ষা, কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। প্রথমেই যেটা আমাদের জানতে হবে সেটি হচ্ছে ভারতীয় সংবিধানে শিক্ষা বিষয়ক যে প্রস্তাব দেওয়া হয়েছিল, কারণ ভারতীয় সংবিধানের এই শিক্ষা বিষয়ক প্রস্তাবগুলির ওপরেই ভারতীয় শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে। পরবর্তীকালে সরকার তার ভারতবর্ষব্যাপী শিক্ষা ব্যবস্থাকে এই সংবিধানের এই শিক্ষা বিষয়ক প্রস্তাবগুলির উপর ভিত্তি করেই দাঁড় করিয়েছে। এর জন্য আমাদের যেটা প্রথমে জানতে হবে যে সংবিধান কি, এই সম্পর্কে আমাদের সবাইকারই কিছু না কিছু আইডিয়া আছে। তবুও একটু সহজ করে যদি বলা যায় যে 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ হলো, তারপরে ব্রিটিশ সরকার মনে করলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে সেই শাসন ব্যবস্থাটা নিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্টের হাতে তুলে দেবে। সেই জন্য 1858 সালে তারা ব্রিটিশ পার্লামেন্ট ভারতবর্ষের এই শাসন ব্যবস্থাটাকে নিজের হাতে নিয়ে নিল। এরপরে তারা ভারত শাসন আইন জারি করলো 1909 এবং 1919 সালে। এই দুটির পরেও 1935 সালে যখন আরেকটি ভারত শাসন আইন প্রণয়ন করা হলো, সেই মেনলি এই 1935 সালের ভারত শাসন আইনের ওপরে বেস করেই সরকার আমাদের ভারতবর্ষের যখন স্বাধীনতা এলো 47 সালে এবং যখন সংবিধান রচনা হলো, তখন যে সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা এই সমস্ত কিছু, বা লোকসভা, রাজ্যসভায় দ্বিকক্ষীয় আইনসভা, এই সমস্ত কিছুই আমাদের ওই 1935 সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করেছিল ব্রিটিশ সরকার, তার উপরে বেস করে বানানো হয়েছে। এবার সংবিধান কি সেই বিষয়ে গুরুত্ব আরোপ করার আগে আরেকটু আমরা বলে নেব যে 1949 সালে যখন 26শে নভেম্বর গণপরিষদে 284 জনের সই গ্রহণ করা হলো এবং তারপরে 1950 সালের 26শে জানুয়ারি সংবিধান কার্যকর করা হলো, এখনো পর্যন্ত সংবিধানের যে রূপরেখা ছিল, তারপরেও আজকে 2021 সালে দাঁড়িয়ে সংবিধানের কিছু রূপরেখা চেঞ্জ হলেও সংবিধানের যে মূল কাঠামো তাতে কোনো চেঞ্জ করা হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে কিছু শব্দ যেমন আমাদের প্রিয়াম্বলে ঢোকানো হয়েছে, যেমন সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংহতি, সকল নাগরিকের মধ্যে ভ্রাতৃভাব, এই সমস্ত শব্দগুলি 1976 সালে সংবিধান সংশোধনীর মাধ্যমে ঢোকানো হয়েছে। কিন্তু মূল সংবিধানে কোনো রকম পরিবর্তন সেভাবে করা হয়নি। সংবিধান কি এই বিষয়ে অনেকের অনেক মতামত আছে। অনেকে সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলে বিবেচনা করেছেন, আবার অনেকে বলেছেন সংবিধান হলো সমাজকে সংগঠিত এবং শাসন করা এবং ঐক্য বজায় রাখার জন্য প্রয়োজনীয় নীতি নিয়মের রূপদানকারী আইনের একটা সমষ্টি। অনেকে বলেছে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের একটা নিয়ম বিধি। তো যাই হোক, সংবিধান হলো একটি রাষ্ট্রের সর্বশেষ ক্ষমতা বা আটমোস্ট পাওয়ার যা দেওয়া সম্ভব একটা নিয়ম নীতিকে, সেটি হলো একটি সংবিধান। সংবিধানের উপরে আমরা কেউ নই। সংবিধান দেশের আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সব কিছুকে নিয়ন্ত্রণ করে। তো সংবিধানে মোট 24টি অংশে 448টি ধারা, 12টি তফসিল, 113টি সংশোধনী রয়েছে। আর এই সংবিধান প্রবর্তনের সঙ্গে সঙ্গেই ওই যে 1935 সালে যে ভারত শাসন আইন প্রণয়ন করেছিল সেটা সমাপ্ত হলো। এরপরে আমাদের জানতে হবে ভারতীয় সংবিধানের প্রকৃতি কি, কেননা সংবিধান ঠিকই যে সংবিধান একটি লিখিত আইন বা লিখিত বই হিসেবেই আমরা দেখি, কিন্তু সেই সংবিধানের প্রকৃতির ওপরেই ভারতের সমস্ত শাসন ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে। এই বিষয়ে প্রথমেই যেটা বলা সেটা হলো ভারতের সংবিধান হলো বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান এবং ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমরা 1949 সালে 26শে নভেম্বর গণপরিষদ দ্বারা এই সংবিধান রচনা করেছি। প্রথমে 395টি ধারা এবং 4টি তফসিল ছিল, এখন সেটি বেড়ে 448 ধারা এবং 12টি তফসিল হয়েছে এবং সময়ে সময়ে অনেক সংশোধনী করা হয়েছে সংবিধানের। এবং এই যে সংশোধনী করা হয়েছে সংবিধানের, সেই বিষয়ে সংবিধানকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমরা একটা সংবিধানকে যখন খুশি সংশোধন করতে পারি না, তার জন্য নির্দিষ্ট কতগুলো নিয়ম আছে এবং সেই বিষয়ে
সংবিধানকে কোনো সংশোধনী যদি করতে হয়, তাহলে আমাদের জানতে হবে যে সংবিধানে কত রকমভাবে সংশোধন করা প্রয়োজন বা সংশোধন করা সম্ভব। এই সংশোধনের জন্যে 3টি নিয়ম বা 3 রকম পদ্ধতি আছে। সংবিধানকে 3টি ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে সংশোধনের নমনীয় পদ্ধতি, যে সংবিধানের কতগুলি অংশ আছে, যেমন নতুন রাজ্য গঠন, রাজ্যের নাম সীমানা পরিবর্তন, রাজ্যের বিধানসভা গঠন, সাংসদদের ভাতা ইত্যাদি বিষয়ে যদি আইন প্রণয়ন করতে হয় সংবিধানে, তাহলে রাজ্যসভা এবং লোকসভায় উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠের অনুমোদন হলেই হবে। অর্থাৎ এগুলোতে আমরা সহজভাবেই সংবিধান সংশোধনী করতে পারি যদি আমাদের দরকার হয়। যেমন এই নতুন রাজ্য গঠন বলতে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হলো, উত্তরপ্রদেশকে ভেঙে যেমন উত্তরাখণ্ড করা হলো। তো এই সমস্ত ক্ষেত্রে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করা অতটা জটিল নয়। এরপরে আছে সংশোধনের দুষ্পরিবর্তনীয় পদ্ধতি বা একটু কঠিন আর কি, যেমন মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, এগুলি সংশোধন করতে গেলে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 অনুমোদন থাকতে হবে, অর্থাৎ 2/3 মেজরিটি থাকতে হবে। এরপরে হচ্ছে সংবিধানের অত্যন্ত দুষ্পরিবর্তনীয় অংশ, অর্থাৎ যাকে আমরা খুব সহজে পরিবর্তন করতে পারবো না, যেমন হচ্ছে কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, রাজ্য এবং কেন্দ্রের শাসন বিভাগের ক্ষমতা, রাজ্যের ক্ষমতা বন্টন। এর জন্য এই সমস্ত নিয়ম যদি পরিবর্তন করতে হয় সংবিধান সংশোধনের মাধ্যমে, তাহলে আমাদেরকে প্রথমত লোকসভা এবং রাজ্যসভার মোট সদস্যদের সংখ্যাগরিষ্ঠতা এবং 2/3 অনুমোদন তো লাগবেই, তারপরেও সংশ্লিষ্ট বিল রাজ্যের আইনসভায় পাশ করাতে হবে এবং অর্ধেক রাজ্যের আইনসভার অনুমোদন লাগবে। এরপরে তা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করতে হবে। তারপরে আমরা এই সংবিধানের যে দুষ্পরিবর্তনীয় অংশ, এই সমস্তগুলো আমরা পরিবর্তন করতে পারবো। অর্থাৎ সংবিধানের যে সমস্ত আর্টিকেল রয়েছে সেগুলো যদি পরিবর্তন করতে হয়, তাহলে কিছু আর্টিকেল আছে যেগুলো সহজেই আমরা পরিবর্তন করতে পারছি, কিছু আছে যেগুলো তো একটু কঠিন পরিবর্তন করা, এবং কিছু আছে যেগুলো পরিবর্তন করা খুবই কঠিন। এরপরে আমরা আসবো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য কি। আমাদের ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর করা হয়েছে। এটি পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান। প্রথমে তো আমরা বললাম 395টি ধারা এবং 4টি তফসিল ছিল। তফসিল অর্থাৎ শিডিউল, ধারা অর্থাৎ আর্টিকেল। এরপরে এখন বর্তমানে 448টা আর্টিকেল আর 12টা শিডিউল রয়েছে এবং 113টা সংশোধনী করা হয়েছে। পরে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলতে মানে ভারতবর্ষের শাসন ক্ষমতা কোনো একজন রাজার হাতে নেই, শাসন ক্ষমতা বন্টন করা আছে। অর্থাৎ সব কিছুই একজন রাজা চাইলো হয়ে গেল, সেরকম ব্যাপার নয়। শাসন ক্ষমতাটা ভাগ করে দেওয়া আছে এবং এর জন্য কেন্দ্রীয় তালিকা রয়েছে, রাজ্য তালিকা রয়েছে, যুগ্ম তালিকা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রকে ক্ষমতা দেওয়া হয়েছে যে তারা কোনো আইন প্রণয়ন করতে পারে, তারা এই কাজ করতে পারে, তারা ওই কাজ করতে পারে। কিছু ক্ষেত্রে রাজ্যকে ক্ষমতা দেওয়া হয়েছে যে রাজ্য নিজেই ডিসিশন নিয়ে এটা করে নিতে পারে। কিছু ক্ষেত্রে যুগ্ম তালিকা আছে যে কেন্দ্র রাজ্য একসঙ্গে সমন্বয় গঠন করে সেই সমস্ত কাজগুলো করবে। তৃতীয় বৈশিষ্ট্য হলো সংবিধানের প্রাধান্য। বলা যেতে পারে যে এটি হচ্ছে সর্বক্ষমতা সম্পন্ন একটি বৈশিষ্ট্য, যে আমাদের দেশে রাষ্ট্রের সর্বোচ্চ আইন সংবিধান। আমরা কেউ সংবিধানের উপরে যেতে পারবো না। সংবিধানে যা নিয়ম ন্যস্ত করা আছে আমাদেরকে মেনে চলতে হবে এবং সংবিধানেই সবাইকার কাজ বিন্যস্ত করা আছে। কেন্দ্রের কাজ কি, রাজ্যের কাজ কি, বিচার বিভাগের কাজ কি, আইন বিভাগের কাজ কি, দেশে কোনো প্রতিষ্ঠান যদি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তৈরি করে তাদের কাজ কি। এবং সেই জন্যেই সংবিধান বিরোধী কোনো আইন বা নির্দেশ যদি কার্যকর হয়, কেন্দ্র কখনো করলো, রাজ্য কখনো করলো, যদি সংবিধান বিরোধী হয় তাহলে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে এবং সুপ্রিম কোর্টটা ক্যান্সেল করতে পারে। সুপ্রিম কোর্টের সেটা বাতিল করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষাকর্তা এক প্রকার বলা যেতে পারে। এরপরে আমরা আরেকটা বৈশিষ্ট্য আমাদের সংবিধানের হলো সংবিধানের প্রস্তাবনা। সমস্ত দেশের যে সংবিধানের প্রস্তাবনা আছে এমনটা নয়, কিন্তু আমাদের দেশে সংবিধানের প্রস্তাবনা আছে এবং তার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে এবং এই প্রস্তাবনা
মূল ভারতের নারীর সঙ্গে আমাদের একটা যোগাযোগ ঘটায়। এতে সংবিধানের নৈতিক আদর্শ, মূল উদ্দেশ্য প্রভৃতি ব্যাখ্যা করা হয়েছে। সংবিধানের প্রস্তাবনা এক প্রকার মুখপত্র বলা যেতে পারে সংবিধানের, যেমন যে কোনো বইয়ের প্রথম পাতাতে একটা মুখপত্র টাইপের থাকে যেটা তার বইয়ের মূল উদ্দেশ্যকে ব্যক্ত করে। সংবিধান প্রস্তাবনাও সংবিধানের মূল উদ্দেশ্যকে ব্যক্ত করে। এরপরে সংবিধানের বৈশিষ্ট্য হলো সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। ভারতের গণতান্ত্রিক সাধারণতন্ত্র রয়েছে, অর্থাৎ যে আমরাই ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করে রাজ্য বা দেশ শাসন করার জন্য তাদেরকে পাঠাচ্ছি, অর্থাৎ এখানে গণতন্ত্র রয়েছে, আমরাই চুজ করছি যে কে দেশটাকে চালাবে। এবার 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের মধ্যে এই সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র কথাগুলি ঢোকানো হয়েছে এবং এগুলি প্রস্তাবনার মধ্যে ঢোকানো হয়েছে। প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা একটু গভীরভাবে দেখি, তো সার্বভৌম মানে হলো ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকেই চূড়ান্ত রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী, অর্থাৎ রাষ্ট্র যদি মনে করে, রাষ্ট্র যদি আমাদের হয়ে কোনো ডিসিশন নেয় তাহলে আমরা সেগুলো মেনে নেব। হ্যাঁ, অবশ্যই কোনো যদি সংবিধান বিরোধী হয় তাহলে আমরা সেগুলো তো অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করতে পারি, কিন্তু রাষ্ট্র একটা ক্ষমতার অধিকারী, অর্থাৎ রাষ্ট্র মানুষের ভালোর জন্য ডিসিশন নেবে। সমাজতান্ত্রিক অর্থাৎ সমাজ ব্যবস্থা একটা আমাদের মধ্যে রয়েছে। ধর্মনিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্র কোনো ধর্ম মানুষের উপর চাপিয়ে দেবে না, মানুষ যার যার ধর্ম অবশ্যই নির্বাহ করতে পারে এবং তার জন্য রাষ্ট্র কারোর উপরে কোনো প্রেশার দেবে না। গণতান্ত্রিক অর্থাৎ আমরা যে বললাম গণতান্ত্রিক সাধারণতন্ত্র রয়েছে, আমরা ভোট দিয়ে নিজেরাই নিজেদের প্রতিনিধি নির্বাচন করছি। এরপরে আমরা আগেই যে পড়লাম সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের মিশ্রণ, অর্থাৎ কোনো সংবিধানের পয়েন্টকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারছি, কোনো পয়েন্টকে আমরা ইজিলি চেঞ্জ করতে পারছি না, তার জন্য অনেক মানে শুধু পার্লামেন্টও করতে পারছে না, রাজ্যের আইনসভারও হয়তো অনুমতি লাগছে, ফলে ফ্লেক্সিবল নয়, মানে ফ্লেক্সিবল কিন্তু ইটস টাফ টু চেঞ্জ সাম রুলস। এরপরে বৈশিষ্ট্য ব্রিটিশ শাসন কাঠামোর প্রভাব। অবশ্যই ব্রিটিশরা এত বছর আমাদের দেশের উপর রাজ করেছে এবং 1909, 1919, 1935 সালে ভারত শাসন আইনের উপরে বেস করেই সংবিধানটা বানানো হয়েছে। স্বাভাবিকভাবে 1935 সালে ভারত শাসন আইন যেহেতু লেটেস্ট আইন ছিল সেই সময়কার, এবং আমরা সংবিধানটা রচনা করা শুরু করছি ওই 1948-49 করে, 1950-এ এসে হয়তো সংবিধান শেষ হচ্ছে, ফলে ওই 35-এর যে শাসন আইনটা তার গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা গেছে। এরপরের সংবিধানের বৈশিষ্ট্যটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হল নাগরিকদের মৌলিক অধিকার এবং মৌলিক কর্তব্য। সংবিধানের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মৌলিক অধিকার কিছু ভারতবর্ষের মানুষের জন্য দেওয়া হয়েছে। এটিও সমস্ত দেশের সংবিধানে লক্ষ্য করা যায় না, তবে এই মৌলিক অধিকারগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। মৌলিক অধিকারের পরে প্রথম দিকে সংবিধানে মৌলিক কর্তব্য ছিল না, এটিও ওই 1976 সালে যখন আমরা প্রস্তাবনার মধ্যে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র কথাগুলো ঢোকালাম, তখনই 1976-এর এই 42তম সংবিধান সংশোধনীতেই 10টি মৌলিক কর্তব্য ঢোকানো হয়েছে। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এখন 11টি। এরপরে সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হলো রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি, অর্থাৎ কিভাবে একজন একটা রাষ্ট্র পরিচালনা করবে, এইভাবে এই নিয়ম পালন করার মাধ্যমে একটা রাষ্ট্র পরিচালনা হচ্ছে। রাষ্ট্র অর্থাৎ আজকে মনে করলো এই করবো, কালকে মনে করলো এই করবো, আজকে আমি পার্লামেন্ট ডাকলাম না, কালকে আমি এই নিয়ম করে দিলাম, এটা সম্ভব নয়। তো আয়ারল্যান্ডের সংবিধান অনুকরণে এই নির্দেশাত্মক নীতিগুলো নেওয়া হয়েছিল। এটি 36 থেকে 51 নম্বর আর্টিকেলের মধ্যে আছে। এই নীতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য নীতি হলো কাজের অধিকার,
বার্ধক্য অথবা বেকার অবস্থায় সরকারি সাহায্য পাওয়ার অধিকার, স্ত্রী পুরুষ উভয়ের সমানাধিকার, সমান মজুরি পাওয়ার অধিকার এবং 14 বছর পর্যন্ত বালক বালিকাদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা প্রবর্তনের প্রয়াস ইত্যাদি। সবগুলো যে এখনো কার্যকর করা গেছে তা নয়, কিন্তু রাষ্ট্র পরিচালনার কিছু নির্দেশাত্মক নীতি মূল ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে, যেগুলোর ওপর ভিত্তি করে সরকার চলছে। আমরা হয়তো এই বছর স্বাধীনতার 75 বছর পূর্ণ করব। যতটা সম্ভব সরকার হয়তো চেষ্টা করেছে এই সমস্ত নির্দেশাত্মক নীতি পালন করার। পরবর্তী সংবিধানের বৈশিষ্ট্য হলো সর্বজনীন ভোটাধিকার, কেননা 18 বছর হলেই আমরা ভোট দিতে পারি। স্ত্রী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবার ভোট দেওয়ার অধিকার আছে। সেই অধিকার আমাদের অবশ্যই পালন করা উচিত, এবং এই ভোটাধিকার বলে আমরা আমাদের লিডার চুজ করতে পারছি, এবং কারা দেশ চালাবে, কারা রাজ্য চালাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত প্রকাশ করতে পারছি। পরের বৈশিষ্ট্য হলো সংসদীয় বা মন্ত্রিসভা পরিচালিত শাসন ব্যবস্থা। আমরা জানি যে সাংসদ এবং মন্ত্রীরা মূলত শাসন ব্যবস্থা চালায়, এবং আমাদের দেশে রাষ্ট্রপতি যদিও সর্বোচ্চ একটা পদ, কিন্তু মেনলি প্রধানমন্ত্রীর হাতেই ক্ষমতাটা রয়েছে। তো প্রধানমন্ত্রী এবং সংসদ এবং তার ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রিসভা মিলে দেশ পরিচালনা করে। রাজ্যের ক্ষেত্রেও রাজ্যের মন্ত্রিসভা আছে, স্টেটের ক্যাবিনেট আছে, মুখ্যমন্ত্রী আছে। অর্থাৎ মন্ত্রিসভা পরিচালিত একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা আছি। পরবর্তী বৈশিষ্ট্য হলো স্বাধীন এবং নিরপেক্ষ বিচার বিভাগ। অর্থাৎ ভারতের সংবিধানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটি হলো যে বিচার বিভাগের কোনো রায় নিয়ে কোনো প্রশ্ন পার্লামেন্ট বা কোথাও তোলা যায় না। বিচারপতিদের যা রায় হবে, বিচার ব্যবস্থার যে রায় হবে, আমাদের বিচার ব্যবস্থার প্রতি যে আস্থা রয়েছে, সেই বিচার বিভাগে বিচারপতিদের রায় সর্বশেষ রায় বলে মেনে নেওয়া হয়। হ্যাঁ, হয়তো আমরা লোয়ার কোর্ট থেকে হায়ার কোর্ট বা হাই কোর্ট বা সুপ্রিম কোর্ট অবধি যেতে পারি, কিন্তু সুপ্রিম কোর্টে কোনো কিছু রায় দেওয়া হলে তারপর আর সেটা নিয়ে কোথাও কোনো আমরা অ্যাপিল করতে পারবো না। এমনকি অ্যাপিল করতে পারবো না। হ্যাঁ, হয়তো মৃত্যুদণ্ড দেওয়া হলে আমরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করতে পারি, কিন্তু সেই রায় নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। পরবর্তী বৈশিষ্ট্য হলো তপশিলি জাতি উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা। যখন আমরা স্বাধীনতা পেয়েছিলাম তখন যে আমাদের তপশিলি জাতি উপজাতিদের যে পজিশন ছিল সমাজে, সেটি উন্নত করার জন্য কেন্দ্র এবং রাজ্যের আইনসভায় তাদের তপশিলি জাতি উপজাতিদের সমানাধিকার দেওয়ার জন্য, তাদের জন্য কিছু আসন সংরক্ষণ, সরকারি চাকরিতে পদ সংরক্ষণ, বিশেষ আর্থিক সাহায্য এবং তপশিলি জাতি উপজাতি অধ্যুষিত অঞ্চলের উন্নয়নের জন্য কিছু বিশেষ ব্যবস্থা যাতে সরকার গ্রহণ করে, সেই বিষয়ে মতামত ব্যক্ত করা আছে সংবিধানে। বর্তমানে যেমন ওবিসি বা অনগ্রসর শ্রেণীর জন্যেও সংরক্ষণের ব্যবস্থা চালু হয়েছে, যাতে আমরা ওই পিছিয়ে পড়া তপশিলি জাতি উপজাতিদেরও আমরা সমানাধিকারে নিয়ে এসে সমাজের সম্মুখে দাঁড় করাতে পারি, সেই বিষয়েও সংবিধানের মধ্যে নির্দেশ দেওয়া আছে। পরবর্তী বৈশিষ্ট্য হলো জরুরি অবস্থা সংক্রান্ত বিশেষ ব্যবস্থা। সংবিধানের 352 থেকে 360, 352 থেকে 360 আর্টিকেল অবধি ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। অর্থাৎ দেশ রাষ্ট্র তার প্রয়োজনে জরুরি অবস্থা জারি করতে পারে। যেমন 352 নম্বর হলো জাতীয় জরুরি অবস্থা। আমরা জানি ইন্দিরা গান্ধী 352 অ্যাপ্লাই করে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিল। এছাড়াও রয়েছে 356 আর্টিকেল, অর্থাৎ রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা। অর্থাৎ রাজ্যে যদি কোনো অচলাবস্থা তৈরি হয় তাহলে 356 জারি করা সম্ভব। রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় সরকার সেটি জারি করতে পারে। এবং আরেকটি হলো আর্থিক জরুরি অবস্থা, এটি হলো আর্টিকেল 360। অর্থাৎ দেশে যদি কোনো এমন সময় উপস্থিত হয় যখন দেশের আর্থিক ক্ষমতা হয়তো একটু কম, তখন আর্থিক জরুরি অবস্থা জারি করা যেতে পারে। পরবর্তী বৈশিষ্ট্য হলো ভাষা সংক্রান্ত ব্যবস্থা। এবার ভারত একটা বহুভাষিক দেশ।
ভারতে বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমরা লক্ষ্য করি। আমরা বহুভাষিক হলেও আমরা অন্য কোনো ভাষাকে অসম্মান করি না। সংবিধানে দেবনাগরী হরফকে ভারতের সরকারি ভাষা এবং ইংরেজিকে সংযোগকারী ভাষা বলা হলেও ভারতবর্ষে প্রত্যেকটি ভাষার সমান সম্মান দেওয়া হয়েছে এবং তারা সমান সম্মান প্রাপ্য। পরবর্তী বৈশিষ্ট্য হলো এক নাগরিকত্ব। না, ভারতের যদি কোনো নাগরিক যেখানেই থাকুক না কেন আসমুদ্র হিমাচলে, তাকে একটি নাগরিকত্ব দেওয়া হয় যে সে ভারতবর্ষের নাগরিক। দ্বিনাগরিকত্ব দেওয়া হয় না। অনেক দেশে দ্বিনাগরিকত্ব প্রচলিত আছে, যে তারা একসঙ্গে অন্য আরেকটি নাগরিকত্ব ভোগ করতে পারে, কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গাতে যদি কেউ থাকে তাহলে সে এক নাগরিকত্বই ভোগ করবে, অর্থাৎ সে শুধুমাত্র ভারতবর্ষেরই নাগরিক, কোনো আলাদা নাগরিকত্বের সে অংশীদার হতে পারবে না। কোনো রাজ্য, কোনো স্টেট, কোনো ইউনিয়ন টেরিটরি কেউ কোনো আলাদা নাগরিকত্ব দিতে পারবে না। এছাড়াও সংবিধানের আরও অনেক বৈশিষ্ট্য আছে, সেগুলি এখানে আর হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আমাদের মূল উদ্দেশ্য যেহেতু সংবিধানের শিক্ষা বিষয়ক প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করা, আমরা আস্তে আস্তে সেই দিকে অগ্রসর হব। এরপরে আমরা সংবিধান সম্পর্কিত আলোচনার শেষে যেটি দেখব সেটি হলো সংবিধানের প্রস্তাবনা। সেটি হলো মার্কিন সংবিধানের প্রস্তাবনার দ্বারা প্রভাবিত হয়ে আমাদের সংবিধানেও একটা প্রস্তাবনা বা প্রিয়াম্বল দেওয়া হয়েছে। আমরা সবাই দেখেছি অনেক বইয়ের একদম ফার্স্ট পেজে সংবিধানের প্রিয়াম্বলটা লেখা থাকে। প্রিয়াম্বলটা হলো সংবিধানের মূল মেরুদণ্ড, অর্থাৎ এর মধ্যে সংবিধানের উৎস, তার উদ্দেশ্য কি, লক্ষ্য, রাষ্ট্রীয় কাঠামো, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানা বিষয়ে মতামত ব্যক্ত করা আছে। আমরা যদি প্রিয়াম্বলটা ভালো করে পড়ি তাহলে আমরা দেখতে পারবো এর মধ্যে দিয়ে গোটা সংবিধানের রূপরেখাটা পরিষ্কার হয়ে উঠেছে, এবং এই প্রিয়াম্বলের ওপর বেস করেই গোটা সংবিধানটা রচনা করা হয়েছে। ধন্যবাদ বিএড বন্ধুরা, আজকের ভিডিওতে এই অবধি। আশা করি তোমাদের ভালো লেগেছে।